আমরা পানামার সাথে 6 গোল দিছি, 2টা খাইছি এটা ভুলে গেলেও চলবে না, আবার একই সাথে 33 নাম্বার দলের সাথে আমরা খেলছি এটা ভুলে গেলেও চলবে না। খুব স্ট্র্যাটেজিক্যালি নেইমারের মিনিটসগুলো ম্যানেজ করতে হবে। মরক্কোর এগেনস্টে ম্যাচটা যদি নেইমার না খেলে আমি এটাতে খুবই আপসেট। নেইমারকে ছাড়াই 6 গোল দিল ব্রাজিল এবং নেইমারকে যে এই ম্যাচে এক ফোঁটাও প্রয়োজন হয়নি সেটাও বোঝা গেল। নেইমারের থাকা না থাকা কতটা ইম্প্যাক্ট করবে? দেখেন, অবশ্যই আমরা খুশি যে যখন দেখেন 6টা গোল আলাদা আলাদা 6 জন করে, তার মানে হচ্ছে তারা টিম হয়ে খেলছে। এইটা কতটা কনফিডেন্ট করছে আপনাদেরকে এবং কতটা স্বপ্ন দেখাচ্ছে? দেখেন, একটা জিনিস সবসময় আমি বলি যে ফুটবল দিন শেষে 11 জনের খেলা, এবং কালেকটিভলি একটা টিম যতক্ষণ পর্যন্ত না পারফর্ম করতে পারে, ওই টিমে মেসি থাকুক, রোনালদো থাকুক, লামিন ইয়ামাল থাকুক, এমবাপে থাকুক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ফুটবলটা দিন শেষে 11 জনের খেলতে হয়, 11 জনের জিততে হয়। সো ওই জায়গা থেকে শুধুমাত্র যে 6টা ডিফারেন্ট প্লেয়ার গোল করছে সেটাও কিন্তু না। আপনি যদি দেখেন সেকেন্ড হাফে পুরো টিম পাল্টায় ফেলানো হয়েছে, শুধু লিও পেরেরা বাদে আই থিঙ্ক সবাইকেই সাব করা হয়েছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে টিমটা যে সেকেন্ড হাফে, ইনফ্যাক্ট অনেকেই বলছে, আমার কাছেও মনে হয়েছে সেকেন্ড হাফে ব্রাজিল ইভেন বেটার ফুটবল খেলছে। সো ওই জায়গা থেকে এক্সট্রিমলি হ্যাপি যে আনচেলতি থেকে যেই এক্সপেকটেশনটা থাকে সেটা হচ্ছে যে এখানে অনেক বড় কোনো নাম এমার্জ না করলেও পুরো টিমটা কোনো একটা জায়গায় এক সুতায় বাঁধা থাকবে, এবং যেটা আসলে আনচেলতিকে এসি মিলান বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, সবচেয়ে বেশি সাকসেস এনে দিছে। সো ওই জিনিসটাই আসলে আমরা ব্রাজিল ফ্যানরা দেখতে চাই আনচেলতির কাছ থেকে। এবং আজকে আই থিঙ্ক আনচেলতি যদিও খুবই অল্প সময় পাইছে ব্রাজিল টিমটাকে নিয়ে, এই অল্প সময়ের মধ্যেই আজকে প্রথমবারের মতো মনে হচ্ছে যে না, দিস ইজ আনচেলতির ব্রাজিলের একটা ফুটপ্রিন্ট আমরা দেখতে পাইলাম। আমরা পানামার সাথে 6 গোল দিছি, 2টা খাইছি এটা ভুলে গেলেও চলবে না, আবার একই সাথে 33 নাম্বার দলের সাথে আমরা খেলছি এটা ভুলে গেলেও চলবে না। সো ডেফিনেটলি অনেক পজিটিভ আছে, কিন্তু এইখানে আসলে আমাদের একটু রিয়ালিজম বা রিয়ালিস্টিক একটা চেকেরও খুব দরকার। সো ওই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপে জেতার আশা রাখে, তখন পর্তুগালকে হারাইতে হবে, ফ্রান্সকে হারাইতে হবে, আর্জেন্টিনাকে হারাইতে হবে, জার্মানিকে হারাইতে হবে, এবং আরও অনেক ভালো ভালো টিম আছে। মরক্কো ইজ আ ভেরি স্ট্রং অপোজিশন যাদের সাথে প্রথম খেলা। সো ওই জায়গা থেকে আসলে ইটস গনা গেট টাফার। এবং আজকে আমাদের বেশ কিছু বড় বড় নাম মিসিং ছিল। মার্কিনিওস ছিল না, গ্যাব্রিয়াল ছিল না, মার্টিনেলি ছিল না, নেইমার অবভিয়াসলি ছিল না, চ্যাম্পিয়ন্স লিগ খেলে উঠেছে, রাইট, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার জন্য। সো ওই জায়গা থেকে আসলে এই নামগুলো দলের মধ্যে অবশ্যই দরকার। এবং যদি নেইমার নাম্বার 10 পজিশনটাতে আশা করছি, দোয়া করছি যে ফুল ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, তখন রাফিনিয়ার জন্য একটা জায়গা ওপেন হয়ে যায়। তখন হয়তো বা রাইটে আমরা আরও রিলায়েবল একটা ভালো অপশন পাবো। লুইস এনরিক ইজ এ গুড প্লেয়ার, বাট রাফিনিয়া ইজ আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলছে এটা নিঃসন্দেহে অনেক বেশি একটা আশা দিবে, ভরসা দিবে পুরো ব্রাজিল টিমটাকে। বাট এই কম্বিনেশনের মধ্যে, এই কেমিস্ট্রির মধ্যে নেইমার আসলে আপনি যদি যোগ করেন, কোনো দিক থেকে এটা ভালো ছাড়া খারাপ কিছু হবে না। সো এক্সট্রিমলি পজিটিভ। বাট বাস্তবতা কি বলে? নেইমারকে আসলে এই রেসে আপনারা আসলে কতটুকু পাবে ব্রাজিল? এখানে আসলে মানে যেটা আমরা বলি যে মানে একটু কি বলবো, রিয়ালিটির দরকার আছে। এবং আমি নেইমারের যখন থেকে আসলে আনচেলতি কি নেইমারকে রাখবে রাখবে না এরকম একটা স্পেকুলেশন যখন শুরু হয় এই সিজনের মোটামুটি জানুয়ারির দিক থেকে, সো তখন আসলে আমি কিছু ফলো করা শুরু করলাম সান্তোসে, যে নেইমারের আসলে ফিজিক্যাল মুভমেন্ট, ইন গেম অ্যাওয়ারনেস, অ্যাকচুয়াল স্পিড অ্যান্ড এগ্রেশন কতটুকু। সো ওই জায়গাটা থেকে আসলে আমি যদি এখন খুব প্র্যাকটিক্যালি বলি যে অনেক আশা আমি রাখবো নেইমার থেকে ইন গেম ইন্টারভেনশনের জায়গা থেকে, হয়তো বা না। এবং এখানে নেইমারকে খুবই স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় ইউটিলাইজ করা উচিত, এবং ওকে প্রত্যেক ম্যাচে 90 মিনিট খেলানোটা আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়। এবং আমার মনে হয় ওইটা বেস্ট ইউটিলাইজেশন অফ নেইমারও হবে না, কিপিং এভরিথিং ইন কনসিডারেশন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে নেইমারের এইবারের প্রেজেন্সটা কিছুটা গত ওয়ার্ল্ড কাপের মেসির মতোই আমি মনে করি। যদিও মেসিও অনেক বেশি ইনভলভ ছিল খেলার মধ্যে, ডেফিনেটলি অনেকগুলো গোল করছে, টিমকে লিড করছে ফ্রম দ্য ফ্রন্ট, বাট নেইমারের এইবার ইউটিলাইজেশনটা আসলে স্ট্র্যাটেজিক হইতে হবে। এটা জাস্ট প্রত্যেক ম্যাচে 90 মিনিট নেইমার ইজ গোয়িং টু বি আ পার্ট অফ ইট, ওইভাবে আসলে আমার মনে হয় না ঢেলে সাজানোর লাক্সারিটা আছে। পারলে তো খুবই ভালো হইতো, অবশ্যই আমরা চাবো যে 90 মিনিটই নেইমার প্রত্যেকটা ম্যাচ খেলুক, এবং 90 মিনিটই খেলা লাগুক, 120 মিনিট পর্যন্ত কোনো ম্যাচ যাতে না খেলা লাগে। সো ওই জায়গা থেকে সবার চাওয়া এটাই, নেইমার খেলুক, কিন্তু আমার মনে হয় আবেগে পুরো জিনিসটা এইভাবে না দেখে খুব স্ট্র্যাটেজিক্যালি নেইমারের মিনিটসগুলো ম্যানেজ করতে হবে। মরক্কোর এগেনস্টে ম্যাচটা যদি নেইমার না খেলে আমি এটাতে খুবই আপসেট, কজ গ্রুপ স্টেজের দিস ওয়াজ দ্য টাফেস্ট ম্যাচ এবং প্রথম খেলা।
সো ওইখানে আই এম রিয়েলি গোয়িং টু মিস নেইমার। বাট এছাড়া বাকি যেই খেলাগুলো আছে সেখানে যদি নেইমারকে না খেলিয়ে বা ফিট রাখা যায়। এক্স্যাক্টলি, বা যদি আমরা রেখে দেই যে সেকেন্ড হাফে যদি দরকার পড়ে বা কোনো মেজর সিচুয়েশনে যদি দরকার পড়ে তখন ইউটিলাইজ করলাম। বাট ইন দ্য গ্রুপ স্টেজ যেহেতু মরক্কোর সাথে খেলতে পারতেছে না, গ্রুপ স্টেজে আমি খুবই মানে কনজারভেটিভ ওয়েতে নেইমারকে দেখতে চাবো। আর ইনশাল্লাহ নকআউটে যাওয়ার পর বা ওখান থেকে যে যত জার্নিটা যেভাবেই যায় সেখানে আমার মনে হয় নেইমারের মূল যে একটা ইনক্লুশন ইন দ্য টিম সেটা হয়তো আমরা দেখতে পাবো।